আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। শুরুতেই মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্প প্রসঙ্গ। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 694 জনে, আহত হয়েছে 1670 জনের বেশি। থাইল্যান্ডে বহুতল ভবন ধসে নিহত কমপক্ষে 9 জন, নিখোঁজ রয়েছে আরও অর্ধশতাধিক মানুষ। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে মিয়ানমারের ভূমিকম্পে মোট নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। এছাড়া আর্থিক, পরিবেশগত এবং সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে $1,000 কোটি বেশি। ভূমিকম্পের পর দেশটির মান্দালয় ও ইয়ানগনে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। শক্তিশালী কম্পনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপিডো, সাইগাইং, মান্দালয় সহ 5টি শহর। আশঙ্কা করা হচ্ছে এসব শহরে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়েছেন অসংখ্য মানুষ। ভূমিকম্পের পর রাস্তায় বেরিয়ে আসা সাধারণ মানুষ আতঙ্কে বাড়িতে ফিরছেন না। মিয়ানমারের জান্তা সরকার আন্তর্জাতিক সাহায্য আবেদনের পর জাতিসংঘ সহ বেশ কয়েকটি দেশ এগিয়ে এসেছে। এদিকে থাইল্যান্ডে 33 তলা ভবন ধসে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে 409 জন উদ্ধারকর্মী। এর আগে শুক্রবার স্থানীয় সময় বেলা 12:50 দিকে মিয়ানমারে আঘাত হানে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এটির কেন্দ্র ছিল মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে। চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে অধ্যাপক ইউনুস বলেন, নতুন বাংলাদেশে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত আর ক্ষুধা ও দারিদ্র্যমুক্তই অগ্রাধিকার পাবে। মোহাম্মদ ইউনুস বলেন, আমাদের নতুন সভ্যতা গড়ে তুলতে হবে, সেখানে শুধু সম্পদ জড়ো করা নয়, সেখানে কার্বন নিঃসরণ, বেকার ও দারিদ্রতা শূন্যে নিয়ে আসতে হবে। চীন সফরের শেষ দিনে মোহাম্মদ ইউনুসকে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ স্বচ্ছতা, জবাবদিহিতা, দারিদ্র্য মুক্তিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান। চাকরি খোঁজাকে ভুল চিন্তা উল্লেখ করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। In a new Bangladesh which will be free from poverty, hunger, unemployment and destitution. Ladies and gentlemen, and my young friends, to translate this vision into reality, we are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে মানুষ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে ভিড় বেড়েছে, সড়কে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ, ফাঁকা হতে শুরু করেছে ঢাকা। যাত্রীরা বলছেন, এবার বাড়তি ভাড়ার ঝামেলা নেই, সড়কে নেই তেমন একটা যানজট। দীর্ঘ 9 দিনের ছুটি, তাই প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে মানুষ। এতে রাজধানীর বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। নিজ গন্তব্যের বাস ধরতে আগেভাগেই কাউন্টারে হাজির যাত্রীরা। অনেকেই অনলাইনে টিকিট কেটে স্বস্তিতে যাত্রা করছেন। যারা কাউন্টারে এসে টিকিট কেটেছেন তাদেরও নেই তেমন কোনো অভিযোগ। বাস কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, মহাসড়কে তেমন একটা যানজট নেই, তাই নির্দিষ্ট সময়ে গাড়ি ছাড়ার চেষ্টা হচ্ছে। ঈদ যাত্রা নিরাপদ করতে বাস টার্মিনালগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। লং রুটের যে একটা বিপর্যয়, এটা নাই, গাড়ির অতটা চাপ নাই, যানজট সহনীয় পর্যায়ে আছে, বাড়তি ভাড়া নাই, গাড়ির চাপও ওই রকম নাই, ওই সিরিয়াল মতো গাড়ি যাইতেছে। আগের তো অনেক ঝামেলা হইতো বা টিকিটের প্রবলেম, আবার গাড়িও টাইম মতো পাওয়া যেত না, এবার এই প্রবলেমগুলো নাই আলহামদুলিল্লাহ। যানজটও নাই তেমন, আশা করছি এর পরবর্তী জার্নিটাও ইনশাল্লাহ ভালো হবে। অলরেডি যারা গিয়েছে তাদের সাথে কথা হয়েছে যে কোনো ধরনের জ্যাম পায়নি, রাস্তা একদম ফাঁকা ছিল, তো আশা করি আমিও সেভাবেই যেতে পারবো ইনশাল্লাহ। এবার খুবই স্বস্তিদায়ক আর কি ঈদ যাত্রা। ধন্যবাদ এই সরকারকে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কর এবং ভ্যাট আদায়ের ক্ষমতা পৌরসভা ও সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের হাতে দেওয়ার সুপারিশ করেছে সংস্কার কমিশন। এই সিদ্ধান্ত নেওয়া হলে নতুন করদাতা বৃদ্ধির পাশাপাশি জবাবদিহিতা বাড়বে বলে মনে করেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। তবে ভিন্ন মত পোষণ করে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, সক্ষমতা যাচাই না করে বাড়তি কর বা ভ্যাট আদায়ের দায়িত্ব স্থানীয় সরকারের হাতে দিলে রাজস্ব আয় বৃদ্ধির বিলাসী স্বপ্ন ভঙ্গ হবে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। প্রচলিত আইন অনুযায়ী ইমারত বা হোল্ডিং ট্যাক্স ছাড়াও জমির উপর কর এবং ইজারা ও ব্যবসা সহ সুনির্দিষ্ট কিছু সেবার উপর কর আদায় করে স্থানীয় সরকার। সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে এসব কর আদায় করা হলেও কাঙ্ক্ষিত কর আদায়ে দক্ষ জনবল নেই। এসব জেনেও পৌরসভা ও সিটি পর্যায়ে কর, ভ্যাট এবং কর্পোরেট কর আদায়ের সক্ষমতা স্থানীয় সরকারে ন্যস্ত করার সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশন।
এনবিআর এর সাবেক এই চেয়ারম্যানও মনে করেন সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়নগুলোকে আয়কর ও ভ্যাট আহরণের ক্ষমতা দিলে রাজস্ব বাড়বে। আমি কারে ভোট দেই আর আমার সেবা দেয় কি, সেই জন্যই ওটা নিয়মটা হচ্ছে যে ওই ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ তাদের আইন অনুযায়ী, রাষ্ট্রীয় আইন অনুযায়ী, ভারতের সব জায়গায় তাই আইন অনুযায়ী সে তার কর সে আদায় করবে এবং তার খরচ দেবে। আমার মনে হয় স্থানীয় সরকার বিষয়ক যে তারা মনে হয় এই জিনিসটাকে স্পষ্ট করতে চাইছে এবং এটাই দরকার। এটা না হলে কোনোদিন এটা স্বচ্ছতা হবে না, জবাবদিহিমূলক হবে না। ইউনিয়ন পরিষদকে বা জেলা পরিষদকে পরিষ্কার বলে দিতে হবে, তুমি নিজে পরিষদ, তুমি যা উন্নয়ন করবে, যা কাজ করবে, ভোটারের সাথে তোমার কথাবার্তা হবে, তুমি ভোটারের কাছ থেকে কর নিবা, নিয়ে তার কাজ করবা। তুমি কেন্দ্রের থেকে তুমি কোনো পয়সা পাবা না। তবে স্থানীয় সরকার বিশ্লেষকরা বলছেন, যৌক্তিকতা যাচাই না করে উন্নত বিশ্বের এই ধারণা এখনই ইউনিয়ন পর্যায়ে চাপিয়ে দেয়া ঠিক হবে না। জমি রেজিস্ট্রেশন থেকে যে 2% টাকা পায়, এটা তাদের সাস্টেনেবল একটা আয়, আর ট্রেড লাইসেন্স থেকে যেটা আয় সেটা একটা সাস্টেনেবল আয়। এর বাইরে তাদের জনপ্রিয়তা কমে যাবে এই আশঙ্কায় তারা হোল্ডিং ট্যাক্স ঠিকমতো ধরেই না, অ্যাসেসমেন্টই ঠিকমতো করে না, কালেকশন করা তো দূরের কথা। কিছু কিছু ক্ষেত্রে ট্রেড লাইসেন্স নিয়েই তারা ব্যস্ত থাকে, এর বাইরে অন্য কোনো ট্যাক্স তারা আদায় করতে ততটা সক্ষমতার পরিচয় দেয়নি। আর যদি আমরা ভ্যাট এবং কর্পোরেট ট্যাক্স এবং ব্যক্তিগত ট্যাক্স আদায়ের এই দায়িত্বটা তাদেরকে দেই, তাহলে এটা তারা বর্তমান যে সক্ষমতা আমার জানা মতে, আমি জানি যতদূর, তাতে তাদের এর সক্ষমতার কাছাকাছি তারা নাই। এই কাজ যদি করা হয় তাহলে আমি মনে করি এটা একটা স্বপ্নবিলাস টাইপের কিছু হবে। আমার ধারণা যে সুপারিশ দেওয়া হচ্ছে এটা বাস্তবযোগ্য না। কর সংক্রান্ত স্থানীয় সরকারের তফসিল সংশোধনে আরও সতর্কতার পরামর্শ দেন তিনি। 20 বছর 30 বছর পরে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।